গ্রেপ্তারি পরোয়ানা জারির পরদিন জামিন পেলেন মাওলানা মামুনুল হক। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর জামিন পেলেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১,০০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। এর আগে মঙ্গলবার দুপুরে একই আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগে পূর্ব নির্ধারিত শুনানির দিন ধার্য থাকলেও এদিন আদালতে অসুস্থতার জন্য উপস্থিত হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করেন মামুনুল হক। আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁয়ে দায়েরকৃত ধর্ষণ মামলায় গতকাল পূর্ব নির্ধারিত শুনানির দিন নির্ধারিত ছিল, তবে অসুস্থতার কারণ দেখিয়ে তিনি তার আইনজীবীর মাধ্যমে সময় প্রার্থনা করে উপস্থিত হননি। আদালত আবেদন নামঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দিয়েছেন। আজ তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত ১,০০০ টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেছেন। মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন জানান, মামুনুল হক অসুস্থ, তার অসুস্থতার কাগজপত্র সহ আমরা গতকাল আদালতের কাছে সময় প্রার্থনা করেছিলাম। এই অসুস্থতার জন্য তিনি হাজির হতে পারেননি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। আজ তিনি আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেছেন। উল্লেখ্য ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের এক নারীর সাথে অবস্থান করেছিলেন মাওলানা মামুনুল হক। ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী ও সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী। তবে ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। অবহেলায় সুন্দরবনের মধু এখন ভারতের জিআই পণ্য, দাবি সিডিপির। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিডিপি মনে করে, নীতি নির্ধারকরা গুরুত্ব না দেয় সুন্দরবনের মধু ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই হিসেবে স্বীকৃতি পেয়েছে। বুধবার ধানমন্ডিতে সিডিপির কার্যালয় সুন্দরবনে মধু এখন ভারতের ভৌগোলিক নির্দেশক পণ্য শীর্ষক সংলাপে সংস্থাটির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য একথা বলেন। এ সময় সিডিপির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন ও সিডিপির ফেলো মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সম্প্রতি বিশ্ব মেধাসম্পন্ন সংস্থার এক সম্মেলনে সুন্দরবনের মধুকে ভারতের জিআই পণ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে সিডিপির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সুন্দরবনের মধু ভারতের চেয়ে ২ থেকে ৩ গুণ বেশি উৎপাদন হয় বাংলাদেশে। আমরা যদি মূল উৎপাদনকারী হই তাহলে ভারত কিভাবে একক হয়? ২০১৭ সালের ৭ই আগস্ট বাগেরহাটের ডিসি সুন্দরবনের মধুকে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে রেজিস্ট্রেশনের জন্য শিল্প মন্ত্রণালয় পাঠিয়েছিল, কিন্তু এখনও তার রেজিস্ট্রেশন হয়নি। এই দায় আমরা কাকে দেব? অথচ ভারত আমাদের ৪ বছর পর ২০২১ সালে আবেদন করে তারাই জিআই সত্ত্ব পেয়ে গেছে। মধুর বাজারে আগামীতে প্রতিযোগিতা কঠিন হবে জানিয়ে দেবপ্রিয় আরও বলেন, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার পরেও বাজারে আমাদের প্রতিযোগিতা করতে কষ্ট হবে, কারণ তাদের বাজার অনেক বড়, তাই তাদের অনেক ক্ষেত্রে উৎপাদন খরচও অনেক কম হয়। স্বীকৃতির জন্য তৈরি করা জিআই পণ্যের তালিকা পূর্ণাঙ্গ নয় জানিয়ে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সার্ভে করে আমাদের পণ্য যেগুলো আছে সেগুলোকে জিআইয়ের অধীনে আনার জন্য কার্যক্রম গ্রহণ করতে হবে। জিআই পণ্য হিসেবে সুন্দরবনের মধু হাতছাড়া হওয়া প্রসঙ্গে সিডিপির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, সুন্দরবনের মধুর মুখ্য অংশই বাংলাদেশের সীমানায় অবস্থিত বনাঞ্চল থেকে সংগৃহীত হয়, কিন্তু এই পণ্যকে ভারতের জিআই পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে, যা নতুন প্রজন্মের জন্ম দিয়েছে। ফাহমিদা খাতুন বলেন, এর আগে ফেব্রুয়ারিতে বাংলাদেশের টাঙ্গাইলের শাড়িকে ভারতের পশ্চিমবঙ্গ জিআই পণ্য হিসেবে ঘোষণা করেছিল। আমরা ২০১৩-১৪ সাল থেকেই এই টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি এগুলোর ভৌগোলিক নির্দেশক পণ্য নিয়ে আমরা কাজ করছিলাম। আমাদের প্রকাশনাও ছিল। তাছাড়া বিভিন্ন অংশীজনদের সাথে কথা বলে আমরা একটা পথ নির্দেশিকা এবং নীতিমালাও তৈরি করেছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে নীতি নির্ধারক পর্যায়ে এ ব্যাপারে তেমন একটা গুরুত্ব দেওয়া হয়নি। এর ফলে তারা টাঙ্গাইল শাড়িকে তাদের নিজস্ব ভৌগোলিক পণ্য হিসেবে রেজিস্ট্রেশন করেছে, এখন আবার সুন্দরবনে মধুকে করেছে। ফাহমিদা মনে করেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য যদি জিআইয়ের আওতায় এনে রেজিস্ট্রেশন করা হয় তাহলে সেসব নিজেদের বলে দাবি করা যাবে না। আমাদের বিষয়টা হচ্ছে যে যখন হয়ে যায় তখন আমাদের ঘুম ভাঙে। এদিকে ঘুষ নেওয়ার অভিযোগে ৩ নির্বাচন কর্মকর্তা আটক। বরিশালে গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ঘুষ গ্রহণের অভিযোগে প্রিজাইডিং অফিসার ও ২ সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। তারা পৌরসভার পাইলট মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন। বুধবার সকালে নির্বাচন চলাকালে এই ঘটনা ঘটে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্তরা হলেন প্রিজাইডিং অফিসার ও গৌরনদী সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান, সরকারি প্রিজাইডিং অফিসার ও উত্তর কাণ্ডপাশা সরকারি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এবং সহকারী প্রিজাইডিং অফিসার ও জাতীয় মহিলা সংস্থার মাঠ সমন্বয়কারী সঞ্জয় কুমার ভদ্র। উপনির্বাচনে নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আলাউদ্দিন ভুইয়া অভিযোগ করে বলেন, মোবাইল ফোন মার্কার প্রার্থী জয়নাল আবেদিনের সমর্থকরা ভোট কেন্দ্রের প্রভাব বিস্তারের জন্য মরিয়া হয়ে উঠেছে। আমার ভোটারদের চিহ্নিত করে কেন্দ্রে না যেতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। জয়নালের সমর্থক স্থানীয় ও বহিরাগতরা নির্বাচনী এলাকার বিভিন্ন পয়েন্টে অবস্থান করে হুমকি দিচ্ছেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাজারুল ইসলাম জানান, গৌরনদী পৌরসভার উপনির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম. জয়নাল আবেদিনের কাছ থেকে 23,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও 2 জন সহকারী প্রিজাইডিং অফিসারকে আটক করেছে পুলিশ। আটকদের কাছ থেকে 23,000 টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল 8টা থেকে শুরু হয়ে বিকাল 4টা পর্যন্ত বরিশালে গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই পৌরসভার প্রায় 37,243 জন ভোটার 9টি ওয়ার্ডের 14টি কেন্দ্রে প্রথমবারের মতো ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। উল্লেখ্য, গৌরনদী পৌরসভার মেয়র হারিসুর রহমান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে পদত্যাগ করেন। তার পদত্যাগের কারণে মেয়র পদে উপনির্বাচনে তফসিল ঘোষণা করেন জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা। সূত্র দৈনিক আমাদের সময়।